ওয়েট গেন হলে যা 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 কমপ্লিকেশনস হয়, তার মধ্যে একটা কমপ্লিকেশন হয় দ্যাট দ্য উইমেন, overweight women, they don't ovulate, and therefore infertility is a big problem. And a lot of menstrual abnormalities are high because weight related. The World Good Health এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। The World Good Health এর আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কনসালটেন্ট বেরিয়াট্রিক সার্জন ডক্টর দেবাশিস রায়, অ্যাপোলো গ্লেনিগালস হসপিটালস, কলকাতা। ডক্টর, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ। সবার আগে আপনার কাছে জিজ্ঞেস করতে চাইবো যে বেরিয়াট্রিক সার্জারি আসলে কি? ব্যারিয়াট্রিক সার্জারি একটা সিম্পল লাইনে উত্তর দিতে গেলে এটা হচ্ছে যে ধরনের অপারেশন করা হয় ওজন, এক্সেস ওজন কমানোর জন্য। অনেকগুলো অপারেশন আছে যেগুলো আস্তে আস্তে আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম ডেভেলপ করেছি, বাট মোর ইন্টারেস্টিংলি ব্যারিয়াট্রিক সার্জারি কথাটা এসছে প্রায় ৬০-৬৫ বছর আগে ফ্রম দ্য ওয়ার্ড ব্যারিয়াট্রিক্স, এবং ব্যারিয়াট্রিক্স কথাটাও এসছে গ্রিক ওয়ার্ড ব্যারো, ব্যারো মানে ওয়েট থেকে। সো এসেনশিয়ালি ওজন কমানোর ট্রিটমেন্ট হিসেবে বিভিন্ন জিনিস প্রয়োগ করা হয়েছে ওভার দ্য ইয়ার্স, যেমন ডায়েটিং, যেমন এক্সারসাইজ, যেমন মেডিসিনস প্লাস সার্জারি। এবং প্রথম ব্যারিয়াট্রিক সার্জারি করা হয় 1954 সালে, এবং যে ভদ্রলোক এটা করেছিলেন তার নাম ডক্টর এজে ক্রেমেন। তিনি যে অপারেশনটা করেছিলেন সেই অপারেশনটা এখনো হয়, প্লাস অনেক নতুন নতুন পদ্ধতি শুরু হয়েছে। সো ইন এসেন্স আপনার কোয়েশ্চেনের উত্তরটা হচ্ছে যে ব্যারিয়াট্রিক সার্জারি মানে হচ্ছে যে ধরনের অপারেশন করা হয় ওজন কমানোর জন্য। তার মানে কি শুধুমাত্র ওজন কমানোর জন্যই বেরিয়াট্রিক সার্জারি করতে হয়, নাকি আরো তার কোনো কারণ রয়েছে, মানে অন্য রিজনের জন্যও কিন্তু আমরা বেরিয়াট্রিক সার্জারি করতে পারি? অরিজিনালি ব্যারিয়াট্রিক সার্জারি করা হয়েছিল জাস্ট ওজন কমানোর জন্য। আচ্ছা। আর এখানে একটা জিনিস বলে রাখি, আই উইল কাম ব্যাক টু ইউর কোয়েশ্চেন, একটা জিনিস বলে রাখি যে ব্যারিয়াট্রিক সার্জারি ডাজ নট মিন কসমেটিক সার্জারি। ব্যারিয়াট্রিক সার্জারি আমাকে কেমন দেখতে লাগছে সেটা উন্নত করার জন্য করা হয় না। ব্যারিয়াট্রিক সার্জারি করা হয় লাইফ থ্রেটেনিং ওজন রিলেটেড প্রবলেমসকে লাঘু করার জন্য। এবং ব্যারিয়াট্রিক সার্জারি যদিও প্রথমে শুরু হয়েছিল ওজন কমানো হিসেবে, বাট করতে করতে দেখা গেছে যে আরো কিছু কিছু অসুখে এটা উপকার বা উপকৃত করে, এবং সেই জন্য এখন দেখা যাচ্ছে যে ব্যারিয়াট্রিক সার্জারি নামটাই উঠে গেছে, এখন এটাকে বলা হয় মেটাবলিক সার্জারি। তার কারণ ওজন ছাড়াও আরো অনেক রোগে ব্যারিয়াট্রিক সার্জারি করলে পেশেন্টদের ভালো উপকার হয়। তার মানে কি যারা হয়তো ডায়াবেটিক্স রয়েছে, তাদের প্রচন্ড ওজন বেড়ে গেছে, তারাও কি বেরিয়াট্রিক সার্জারি অ্যাভেল করতে পারেন? অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট মেটাবলিক সার্জারি কথাটা নামটা আসার পেছনে মেইন বেনিফিট যেটা দেখা গেছে সেটা হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টদের ডায়াবেটিস কন্ট্রোল। এবং আমরা জানি মেটাবলিক ডিজিজেস বলতে যেগুলোকে বলা হয়, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, এইগুলোর অনেক উপকার হয় ব্যারিয়াট্রিক সার্জারি করলে। এবং সেই জন্য এখন কেবল ওজনের জন্য ব্যারিয়াট্রিক সার্জারি করা হয় না, এখন ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ব্যারিয়াট্রিক সার্জারি করা হয়, এবং সেই জন্য নামটা পাল্টেছে, এখন সেটাকে বলা হয় মেটাবলিক সার্জারি। ইন্টারেস্টিংলি 2009 সালে দি আমেরিকান সোসাইটি অফ ব্যারিয়াট্রিক সার্জারি, ASBS, তাদের নামটাই পাল্টে দিয়ে ওটাকে করে দিয়েছে ASMBS, আমেরিকান সোসাইটি অফ মেটাবলিক অ্যান্ড ব্যারিয়াট্রিক সার্জারি। মানে এখন বেরিয়াট্রিক সার্জারি শুধুমাত্র যে ওজন কমানোতে লিমিটেড রয়েছে তা নয়, আমরা অনেক রকমের প্রবলেম, যাদের কিছু রোগ রয়েছে, সেটা টু এলিভেট দ্যাট উই ক্যান অপ্ট ফর দি বেরিয়াট্রিক সার্জারি। কারেক্ট। মানে এখন যারা ধরুন ওভারওয়েট তারা ব্যারিয়াট্রিক সার্জারি করতে পারছে, যারা ওভারওয়েট নন বাট হ্যাভ আনকন্ট্রোলড ডায়াবেটিস তাদেরকেও ব্যারিয়াট্রিক সার্জারি অফার করা হয় তাদের ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। যেমন ফর এক্সাম্পল ডায়াবেটিস রোগটা সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, 65 বছরের ঊর্ধ্বে
চারজনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। নাম্বার টু, ডায়াবেটিস রোগ থেকে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, পায়ের অসুখ, পায়ে গ্যাংগ্রিন, কিডনি amputations, kidney disease, blindness. These are all related to diabetes. এবং যারা ডায়াবেটিক তাদেরকে ওভার দ্য ইয়ার্স দেখা যায় যে তাদের ওষুধের ডোজ বাড়াতে হচ্ছে, মাল্টিপল মেডিকেশনস নিতে হচ্ছে, এবং তা সত্ত্বেও ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। এছাড়া যাদের ডায়াবেটিস হয় তাদের অন অ্যাভারেজ আয়ু 12 থেকে 14 বছর কমে যায়। প্লাস যাদের ডায়াবেটিস হয় তাদের রিস্ক অফ প্রিম্যাচিওর ডেথ ইনক্রিজেস বাই নিয়ারলি 80%। তার মানে এটা একটা ভয়াবহ রোগ এবং ভেরি কমন রোগ, সাইলেন্ট কিলার আমরা বলতে পারি। Correct. সব প্রবলেম এনে দিচ্ছে। কারেক্ট। তার ফলে যখন দেখা গেল যে ব্যারিয়াট্রিক সার্জারি করে আমরা ডায়াবেটিস পেশেন্টদেরকে বেনিফিট করতে পারছি, আর কিরকম বেনিফিট টু দি এক্সটেন্ট যে 80% অফ দ্য পেশেন্টস তাদের ডায়াবেটিস টোটালি কন্ট্রোলড হয়ে যাবে। মানে যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ইনসুলিন লাগবে না, যারা ওরাল ডায়াবেটিক মেডিসিনস নিচ্ছেন তাদের ওরাল ডায়াবেটিক মেডিসিনস লাগবে না। To this extent, we are able to control diabetes bariatric surgery করে। তার ফলে এই ব্যারিয়াট্রিক সার্জারি হ্যাজ গন আ সি চেঞ্জ। এখন সেটাকে মেটাবলিক সার্জারি করা বলা হচ্ছে, বিকজ নট অনলি ওয়েটের দিক থেকে বেনিফিট হচ্ছে, বাট ইউ আর কন্ট্রোলিং মেটাবলিক ডিজিজেস লাইক ডায়াবেটিস। এছাড়াও প্রেশার 60% প্রেশার কন্ট্রোল হয়ে যায় 60% পেশেন্টদের। 60% পেশেন্টদের কোলেস্ট্রলের ওষুধ দরকার হয় না, বন্ধ হয়ে যায়। সো ইট হ্যাজ বিকাম সো মাচ মোর বেনিফিশিয়াল ফ্রম দ্য অরিজিনাল প্ল্যান। মানে খুবই ভালো একটা মানে প্রসিজার আমরা বলতে পারি। কিন্তু যদি একটু আমাদের জানান যে ঠিক কিভাবে এই সার্জারিটা করা হয়। এই সার্জারিটা বুঝতে হলে দুটো টার্ম আমি ইউজ করব। একটা হচ্ছে রেস্ট্রিকটিভ আর একটা হচ্ছে ম্যাল অ্যাবজর্পটিভ। ঠিক আছে? রেস্ট্রিকটিভ কথাটা, অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রেস্ট্রিকটিভ কথাটার মানে হচ্ছে যে রেস্ট্রিকশন কিছু জিনিসকে রেস্ট্রিকশন করা হচ্ছে। কি রেস্ট্রিকশন করা হচ্ছে? খাবার, ফুড ইনটেক। মানে আমি যা খেতে পারি সেটা আমি আর খেতে পারবো না। সো দ্যাট ইজ ওয়ান পার্ট অফ দ্য ট্রিটমেন্ট, রেস্ট্রিকশন। সেকেন্ড পার্ট অফ দ্য ট্রিটমেন্ট হচ্ছে আমি যেটা খেতে পারি সেটা তো হজম হয়ে শরীরে অ্যাবজর্ব হওয়ার পর সেটা আমাদের শরীরের বিভিন্ন কেমিক্যাল প্রসেসে ইউজ হবে, সো দ্যাট আমরা বেঁচে থাকতে পারি। এবার আমি যদি অ্যাবজর্পশন না করতে দিই তাহলে আমাদের শরীরে অপুষ্টি হবে, যেটাকে বলে ডাইজেশন প্রবলেম বলি, খাবার হজম হচ্ছে না, বদহজম। তার ফলে আমাদের অপুষ্টি হবে শরীরে, আর অপুষ্টি হলে কি হবে? ওয়েট লস হবে। সো ব্যারিয়াট্রিক সার্জারি যত ভ্যারাইটি আছে এগুলোকে ক্লাসিফাই করা যায় ইনটু যারা রেস্ট্রিকটিভ আর যারা ম্যাল অ্যাবজর্পটিভ। আর এছাড়া অনেক প্রসেস আছে যেগুলো দুটোই, বোথ রেস্ট্রিকটিভ অ্যান্ড ম্যাল অ্যাবজর্পটিভ। সো এইটা হচ্ছে ফান্ডামেন্টাল বোঝার জন্য ব্যারিয়াট্রিক সার্জারি সম্বন্ধে। এবার রেস্ট্রিকশন কি করে করা হয়? আমরা যদি চিন্তা করি, আমরা যখন খাবারটা খাই, মুখ দিয়ে খাবারটা ঢুকলো, আমরা গিলে ফেললাম, খাবারটা কোথায় যায়? খাবারটা প্রথমে চলে যায় খাদ্যনালী দিয়ে পাস করে স্টমাকের মধ্যে, এবং সেখানেই খাবারটা ফার্স্ট গিয়ে স্টোর হয় স্টমাকে। এবার আমি যদি স্টমাকের সাইজটাকে ছোট করে দিতে পারি, ধরুন আমাদের স্টমাকটা দেখতে একটা থলির মতো, এই থলিটার যা একটা ভলিউম আছে, এবং সেটাকে যদি আমরা অল্টার করে দিয়ে ধরুন একটা ছোট্ট পাউচের মতো বানিয়ে দিলাম, কি ওটাকে কেটে একটা মানে টিপিক্যাল আমরা যেটা করি সেটা হচ্ছে আলটিমেটলি করার পর স্টমাকটাকে একটা কলার মতো দেখতে লাগে। সো একটা থলি থেকে ওটা হয়ে গেল একটা সরু কলার মতো। তার ফলে দ্য এন্টায়ার ভলিউম অফ দ্য স্টমাকটা অনেক কমে গেল, খিদেটাও কমে গেল একটু। খিদেটা একটু আলাদা টপিক হয়ে গেল, খিদেটাতে আমি আসবো এর পরে।
তো তার ফলে মোটামুটি ধরে রাখুন আমাদের স্টামাকের, আমাদের যে নর্মাল স্টামাকের সাইজ, আমরা সেটাকে 80% করে দিই, কেটে 20% রেখে দিই। এবারে আমাদের খাবার ক্ষমতাটা যা, যেমন আমরা খাবার খেলে কখন খাওয়া বন্ধ করি, যখন আমরা বলি পেট ভরে গেছে, আই ঢাই করছে। এবার আমার স্টামাকের ক্যাপাসিটি যদি 20% অফ নর্মাল হয়ে যায়, তাহলে তো আমি খুব তাড়াতাড়ি খাবার শুরু করা, খুব তাড়াতাড়ি পেট আইডাই করবে এবং আমি আর খেতে পারবো না। সো এইটা হচ্ছে রেস্ট্রিকটিভ। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা আমি এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, সেটা হচ্ছে এই যে যদি আমরা এক্সারসাইজ না করি, আমরা ওয়েট গেইন করি, প্রথম দিকে ইট ইজ এন্টায়ারলি ডাউন টু জাস্ট ফুড ইনটেক, বাট সাবসিকুয়েন্টলি যেটা ওভার দ্য ইয়ার্স যেটা হয়, আমাদের শরীরে কিছু হরমোনস আছে which takes over the function of eating, এবং এই হরমোনসের দ্বারা তখন আমরা না খেলেও খিদে পাবে, যতটা খেতে পারতাম তার থেকে বেশি খেতে পারবো, পেট ভরা। সো দ্য হরমোনস দেন টেক ওভার দ্য ফাংশন অফ খিদে পাওয়া, হাঙ্গার, আর পেট ভরে যাওয়া। এবং এই হরমোনগুলো সিক্রিট হয় স্টামাক থেকে এবং ইন্টেস্টাইন থেকে। এবার ব্যারিয়াট্রিক সার্জারিতে কি হয়, স্টামাকটাকে আমি ছোট করে দিলাম 1 নম্বর, কিন্তু যে পোর্শনটা আমরা বাদ দিয়ে দিচ্ছি সেই পোর্শন থেকে ওই হরমোনগুলো সিক্রিট হয়, তখন কিন্তু ওই হরমোন সিক্রিশনটাও কমে যায়। সো তার ফলে দ্য হোল থিং গেটস ডাউন রেগুলেটেড, এবং তার ফলে কি হয়, আমরা খাবার তো কম খেতে পাচ্ছি, কিন্তু ওই হরমোনগুলো প্রোডাকশন হচ্ছে না বলে আমাদের খিদেটা বন্ধ হয়ে যায়, আমরা আরো তাড়াতাড়ি ফিল করি আমাদের আর খাবার প্রয়োজন নেই। সো ইট ইজ নট জাস্ট দ্য ফিজিক্যাল কাটিং, বাট অলসো একটা হরমোন রেগুলেশনেরও ব্যাপার থেকে যায় ওয়েট কন্ট্রোলে। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই। ধরুন আমাদের হরমোনাল ফাংশনের জন্য তো এনার্জি লাগে, যেখান থেকে আমাদের খাবার থেকে আসছে, ফর দ্য প্রপার ফাংশনিং অফ দ্য এন্ডোক্রাইন সিস্টেম। এখানে যখন আমাদের খাবারটা কমে যাচ্ছে, আমাদের হরমোনের সিক্রেশনটাও কমে যাচ্ছে, কোথাও কি আমাদের নিউট্রিশন লেভেল থেকে যেটা আমরা কম পাচ্ছি, আমাদের এনার্জি লেভেলটাও কমে যেতে পারে না তো? ইয়েস, দুটো জিনিস বলবো এখানে। সেটা হচ্ছে যে যাদের ওয়েট বেশি তাদের কিছু স্টিগমাস এসে যায় লাইফে। নাম্বার 1 স্টিগমা হচ্ছে কি, যে আমি মোটা, আমি লোক সমাজে বেরোবো কি করে। সেকেন্ড হচ্ছে যে কাজগুলো আমি করতে চাই, যেমন আমি দৌড়তে চাই, আমি মজা করতে চাই, বন্ধুদের সাথে নাইট ক্লাব যেতে চাই, আমি সুইমিং করতে চাই, আমি পাহাড়ে উঠতে চাই, আমি পারি না বিকজ অফ মাই ওয়েট। সো দেয়ার ইজ আ সাইকোলজিক্যাল এফেক্ট অফ ওয়েট অলসো। তার ফলে লোকে ডিপ্রেসড হয়ে যায়, তারা লোনার হয়ে যায়, তারা আইসোলেশনে চলে যায়, অ্যান্ড ইট বিকামস আ ভিশিয়াস সাইকেল। সেকেন্ড হচ্ছে যে আমি যখন এই যে ব্যারিয়াট্রিক সার্জারিটা যখন করা হচ্ছে, আমি যখন আবার ওয়েটটা লস করছে, আমার নিজের কনফিডেন্স লেভেলটা বেড়ে যাচ্ছে। সো আই এম এবল টু ডু মাচ মোর, যেটা আমি সাইকোলজিক্যালি আগে করতে পারতাম না। সো এনার্জি লেভেলস অটোমেটিক্যালি বেড়ে যায়। জাস্ট এনথুজিয়াজম থেকে এনার্জি লেভেলস, মোর কনফিডেন্স, মোর সেলফ রেসপেক্ট থেকে এনার্জি লেভেলস বেড়ে যায়। সো ব্যারিয়াট্রিক সার্জারি করলে এনার্জি লেভেলস কমবে, অ্যাকচুয়ালি উল্টো হয়, বিকজ সাইকোলজিক্যালি উই বিকাম মোর প্রোডাক্টিভ, মোর এনার্জেটিক। মাইন্ড বডি কানেকশন, কারেক্ট, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, এনার্জি লেভেল যদি আমরা মেজার করি, যেমন ভিটামিনস, মিনারেলস, প্রোটিন লস, এটা ব্যারিয়াট্রিক সার্জারিতে হয়। মানে যেগুলোকে বলে মাইক্রোনিউট্রিয়েন্টস, মানে মিনারেলস, ভিটামিনস, আর ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে প্রোটিন, এইগুলো ডেফিনেটলি একটা ঘাটতি হয়। এবং সেই জন্য পোস্ট ব্যারিয়াট্রিক সার্জারি প্রত্যেকটা পেশেন্টকে কিছু set of rules and regulations and protocols follow করতে হয়, obviously under supervision. And therefore it is very important that bariatric surgery যে patient করতে যাচ্ছে
সেই পেশেন্টকে হ্যাজ টু বি ফুললি মোটিভেটেড যে এটা গল ব্লাডার সার্জারি নয় যে পাথর হয়েছে, ব্যথা হয়েছে, আমি গল ব্লাডারটা কেটে বার করে দিলাম, দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। এটা হয় না। দিস ইজ আ ক্রনিক ডিজিজ, এবং ব্যারিয়াট্রিক সার্জারি হচ্ছে জাস্ট একটা পার্ট অফ দ্য এন্টায়ার ট্রিটমেন্ট। এবং পোস্ট অপারেশন প্রত্যেকটা পেশেন্টকে সুপারভাইজড ডায়েটারি রেগুলেশন করতে হয়, রেগুলার ব্লাড টেস্ট করে মেজার করতে হয় আমার কি কি ঘাটতি হচ্ছে, এক্সারসাইজ রেজিম ফলো করতে হয়। সো ইট ইজ আ লং টার্ম থিং, এবং সেই মোটিভেশনটা দরকার, এবং যেগুলো ঘাটতি হচ্ছে সেগুলো ইজিলি আমরা সাপ্লিমেন্ট করে দিতে পারি। আর এই মেটাবলিক সার্জারি আমি বলবো, এটা করলে ঠিক কতটা ওজন কমানো যেতে পারে? নাও আমি প্রথমেই বললাম যে দেয়ার আর মানে অনেক ধরনের অপারেশন আছে। অনেক ধরনের অপারেশন আছে এই কারণে যে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে যাদেরকে আমরা অপারেশন করছি দে আর নট দ্য ফিটেস্ট অফ পিপল। সো তাদের অপারেশন রিলেটেড কমপ্লিকেশনস হওয়াটা খুবই স্বাভাবিক। তাদের অন্য অন্য রোগ থাকাটাও খুব স্বাভাবিক। দে মেবি তাদের বেশি হাই বিপি থাকতে পারে, তাদের হাই কোলেস্টেরল থাকতে পারে, তাদের ডায়াবেটিস থাকতে পারে, তাদের জয়েন্ট মুভমেন্টে প্রবলেম থাকতে পারে। সুতরাং এই পেশেন্টদের অপারেশনটাও ইজ রিস্কিয়ার কম্পেয়ার টু নর্মাল পেশেন্টস। অপারেশন করার সময় তাদেরকে অ্যাডিকুয়েট অ্যাসেসমেন্ট করতে হবে যে ফিটনেস ফর সার্জারি, এবং তারপরে তাদেরকে একটা স্ট্রিক্ট রেজিমে থাকতে হবে। ওয়েট লস হয় সেটা ডিপেন্ড করবে কোন ধরনের সার্জারি আমরা আলটিমেটলি চুজ করলাম ফর অ্যান ইন্ডিভিজুয়াল পেশেন্ট। কিছু কিছু সার্জারি আছে যেগুলো লেস ট্রিকি, আর কিছু কিছু অপারেশনে যেগুলো মোর ইন্ট্রিকেট। ইন জেনারেল লেস ট্রিকি অপারেশন গুলো হচ্ছে সেফার, আর মোর ইন্ট্রিকেট অপারেশন গুলো give you much better weight loss. So different surgery, different weight loss আছে। To give you absolute numbers, যেগুলো সব থেকে সিম্পল অপারেশনস সেগুলোতে we would expect initial weight loss of approximately 1 to 2 kilos per week. Per week. Per week. আর যেগুলো more intricate surgeries সেখানে you could get up to 5 to 6 kilos weight loss per week. On an average, আমি যদি সব মিলিয়ে একসাথে কথা বলি, then you would expect to lose about 10% of your excess body weight by 1 month, 20% by 2 months, 30% by 3 months, about 50% by 6 months. And this will carry on for at least 2 years. And lot of patients have lost anything between 50 to 80% of their excess body weight at the end of 2 years. And after the end of 2 years, will this weight loss continue, or they have to do something again to, get back to the... Yes, brilliant question. Very, very difficult to answer. Totally depends upon how motivated the patient is. পেশেন্টের মানসিক স্টেট এবং ডিটারমিনেশন ইজ হোয়াট ডিসাইডস দ্যাট। তার মানে আফটার 2 ইয়ার্স আমি যদি একটা যে ডায়েট আমাকে বলে দেয়া হয়েছে সেই ডায়েটটা আমি মেনটেন করি, যে এক্সারসাইজ রেজিম আমাকে বলে দেয়া হয়েছে সেই এক্সারসাইজ রেজিমটা আমি ফলো করি, then I have known patients who have maintained their weight loss for 14 years after the surgery. However, majority of the patients show about 10 to 15% weight regain. A majority, because they are not able to follow. আর তারপরে একবার weight loss হয়ে গেছে, কনফিডেন্স বেড়ে গেছে, they are able to go back to the normal society, তখন যা হয় আর কি, মানে the determination, laziness চলে আসে, আমি কেন ওটা ফলো করব, আমি যে খাবার বারণ সেই খাবারটাও খাচ্ছি। So majority 10 to 15% weight gain হয়ে যায় in the long term, but যারা মোটিভেটেড থাকে, as I said, 14 বছর বাদেও they have maintained their weight loss. সার্জারির পরে ঠিক যে রকমের নিয়ম বলা হবে বা রুলস বা প্রোটোকলস বলা হবে যে লাইফস্টাইল মডিফিকেশন এইগুলো করতে হবে, যে পেশেন্টসরা ওই লাইফস্টাইল মডিফিকেশনসটাকে ফলো করছেন তাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, তারা কিন্তু সেই একই ওয়েট মেনটেন করে যাচ্ছেন আজীবন। আর যারা করছে না তাদেরকে হয়তো সেই আবার
ফিরে আবার again they get back to the lifestyle modification, maybe they can again get back in shape, তাই তো আপনি বলছেন? they will never gain back their original weight. হুম হুম সে তো পারবেই না, বিকজ ইটস রেস্ট্রিকশন প্রসেস, খেতেই পারবে না অতটা। হ্যাঁ বাট 10 to 15% ওয়েট গেইন হয়ে যায় বিকজ দে ডোন্ট স্টিক টু হেলদি ফুডস, দে ডোন্ট স্টিক টু এক্সারসাইজ রেজিমস। তার ফলে ওই ওয়েটটা, আর শরীর, আমাদের শরীর তো একটা অসম্ভব ভালো ক্যাপাসিটি আছে যে যতই আমরা টর্চার করি না আমাদের শরীরকে, শরীর অ্যাডজাস্ট করে নেয়। যত খেতে না দাও, যাই না দাও, আমাদের শরীর একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে নেয়, যার ফলে একটা ওর মধ্যেই সে ভালো সাকসেসফুলি ফাংশন করে যেতে পারে। একটা কনফিউশন যেটা রয়ে গেছে, আমি শিওর আমাদের দর্শক বন্ধুদের মাথায় একই কনফিউশন থাকবে, যেহেতু বেরিয়াট্রিক সার্জারি আমাদের ওজন কমাতে কাজে লাগছে, লাইপোসাকশনে কিন্তু একই কাজ করে, তাহলে বেরিয়াট্রিক সার্জারি আর লাইপোসাকশনের মধ্যে তফাৎটা কি? বিশাল তফাৎ, বিশাল তফাৎ। অ্যাজ আই সেড, একদম প্রথমে আমি বলেছিলাম যে ব্যারিয়াট্রিক সার্জারি ইজ নট এ কসমেটিক সার্জারি, লাইপোসাকশন ইজ এ কসমেটিক সার্জারি। ব্যারিয়াট্রিক সার্জারি হচ্ছে, হ্যাঁ, ব্যারিয়াট্রিক সার্জারি ইজ আ ওয়েট রিডাকশন সার্জারি। লাইপোসাকশনে ওয়েট রিডাকশন হয় না। লাইপোসাকশনকে বলা হয় এ কসমেটিক সার্জারি, বি স্কাল্পটিং সার্জারি। যেমন ফর এক্সাম্পল, আজকে মানে এক্সাম্পল না, দ্য কমনেস্ট পিপল হু আন্ডারগো লাইপোসাকশন হচ্ছে আর্টিস্টস। আমাকে একটা সিনে শুট করতে হবে ওয়্যার মোস্ট অফ মাই বডি ইজ এক্সপোজ, বা পার্টস অফ মাই বডি ইজ এক্সপোজ, যেখানে এক্সেস ফ্যাট আছে, আই ডোন্ট লাইক ইট। ধরুন আমার যেমন ডাবল চিন আছে, আমার ডাবল চিনটা আমার পছন্দ নয়, আমি এইটা লাইপোসাকশন করে আমি কমিয়ে দিতে পারি। বা আমার গালগুলো ফোলা ফোলা, I want a leaner look, so আমি আমার গালটাকে লাইপোসাকশন করে কমিয়ে দিতে পারি। লোকেদের এই সব জায়গায় চর্বি জমে, বাটাক্সে চর্বি জমে, থায়ে চর্বি জমে, সেইটাকে আমি কমিয়ে দিতে পারি। সো লাইপোসাকশনে এসেনশিয়ালি কি করা হয়, ফ্যাটগুলোকে সাক করে বার করে দেওয়া হয়, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল এরিয়াজ অফ দ্য বডি থেকে করা হয়। ইট ইজ নট আ জেনারেল ট্রিটমেন্ট অফ দ্য হোল বডি। তো তার ফলে ওই যে পার্টিকুলার জায়গা থেকে আমি চর্বিটা বার করে দিলাম, সেই জায়গাটা রোগা হয়ে গেল, কিন্তু দ্য কজ, যে কারণে চর্বিটা ওখানে জমেছে, সেই কজটার কিন্তু কোনো রেকটিফিকেশন করা হলো না। সো যে জায়গাটা লাইপোসাকশন করা হলো, সেই জায়গাটা ফ্যাটলেস থাকবে ফর এ ফিউ মান্থস, and then it will regain the fat and go back to its original place. So এই দুটো সার্জারির মধ্যে there is a huge difference. একটা হচ্ছে কসমেটিক স্কাল্পটিং সার্জারি, আর একটা হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট অফ দ্য হোল বডি, and it is a life saving surgery, not a cosmetic surgery. মানে বেরিয়াট্রিক সার্জারি পুরো একেবারে রুট কজ থেকে প্রবলেমটাকে yes তবে আরেকটা আমি আপনাকে প্রশ্ন করব ডক্টর, ধরে নিন একজন মহিলা যে খুবই মোটা ছিল, she had undergone a bariatric surgery, now she is fine, পরবর্তীকালে she is pregnant, প্রেগন্যান্সি থেকে কোনো রকমের এই সার্জারির কোনো সমস্যা আনতে পারে? ওয়েট গেইন হলে যা 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 কমপ্লিকেশনস হয়, তার মধ্যে একটা কমপ্লিকেশন হয় that the women, overweight women, they don't ovulate, and therefore infertility is a big problem, and a lot of menstrual abnormalities হয় because weight related. এবং ওয়েট রিডাকশনের পরে যে মহিলাদের ওভিউলেশন প্রবলেম ছিল, মেনস্ট্রুয়াল প্রবলেম ছিল, দে অলসো ক্যান বিকাম প্রেগনেন্ট। মানে ইনফার্টিলিটি ইজ অ্যাকচুয়ালি বেনিফিটেড বাই ব্যারিয়াট্রিক সার্জারি। এমনও এক্সাম্পল আছে, মাল্টিপল আইভিএফস হয়েছে, প্রেগনেন্সি হয়নি, বাট দ্য মোমেন্ট দে হ্যাভ হ্যাড ব্যারিয়াট্রিক সার্জারি দে হ্যাভ বিকাম প্রেগনেন্ট। So that is the relationship of pregnancy with bariatric surgery. Secondly, এবার যদি কেউ ব্যারিয়াট্রিক সার্জারি করেছে, সে অ্যাডভাইস চায় যে শুড আই কন্টিনিউ ফ্যামিলি প্ল্যানিং অর ওয়েন ক্যান আই গেট প্রেগনেন্ট। ইউজুয়ালি যেটা অ্যাডভাইস আমরা দিই যে 1 থেকে 1.5 বছর not to try to get pregnant, because maximum benefitটা পাওয়া যায় around 1.5 years to 2 years bariatric surgery, maximum weight loss, maximum মানে
ডায়েট স্টেবিলাইজেশন, ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি স্টেবিলাইজেশন, এগুলো ওই 1.5 বছর 2 বছরের মাথায় ম্যাক্সিমাম পাওয়া যায়। So when you want to become pregnant, you don't want your child to become unhealthy. Yeah, for sure. So therefore, least maximum weight gain, when weight loss plus minimum dietary restrictions, minimum dietary imbalance, ওই পিরিয়ডটা। সেই জন্য আফটার ব্যারিয়াট্রিক সার্জারি প্রেগনেন্সি যদি ডিজায়ারেবল হয়, ইট শুড বি 1 to 1.5 years after the operation. Well, thank you so very much, doctor. কারণ মোটামুটি মানে যেরকম প্রশ্ন ছিল মাথায় আর যেরকম কনফিউশন ছিল রিগার্ডিং বেরিয়াট্রিক সার্জারি, ইউ ক্লিয়ার দেম অল ভেরি ক্লিয়ারলি, এন্ড আই এম শিওর যারা আমাদের আজকের এই পর্ব দেখছেন বা শুনছেন তারা নিশ্চয়ই অনেক উপকৃত হবেন। Thank you so much for explaining to us in details about bariatric surgery, and we have benefited a lot. Thank you. Thank you so much. Thank you for having me here. বন্ধুরা, আজকের ওয়ার্ল্ড গুড হেলথ এর পর্ব এখানেই শেষ করছি, কিন্তু কথা দিচ্ছি আগামী পর্বে আবার আমরা ফিরে আসবো with a new topic, with definitely a lot of information. Until next time, take very good care of yourself. Stay healthy. Bye bye.